নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের দেশে এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্যার ইস্তফা দিয়েছেন। আপনারা সবাই জানেন যে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন বা ইউটিউব চ্যানেলে দেখেছেন বা নিউজে দেখেছেন যে গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তর জায়গা যেটা আছে, যেখানে প্রোটেস্ট চলছিল, ওখান থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ এবং প্রতিবাদ কিন্তু চলে আসছিল, যেখানে ছাত্র সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একের পর এক তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছিল। এবার প্রশ্ন হয়েছে, তবে আন্দোলনকারীদের একাধিক দাবি থাকলেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দাবি যে বিষয়টার মধ্যে দিয়ে ছিল সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান স্যার যিনি ছিলেন এডুকেশন মিনিস্টার, ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ কিন্তু দাবি ছিল। এবার প্রশ্ন হয়ে উঠে আসছে এখানে, এবং আজকের সেশনে আমরা আলোচনা করব সেই সমস্ত দিকগুলো নিয়ে, যেখানে ধর্মেন্দ্র প্রধান কেন পদত্যাগ করলেন, এরই পাশাপাশি সরকার এতদিন অপেক্ষা করলই বা কেন, আর পদত্যাগে মানে করলেই কি দেশের সমস্যার সমাধান মানে করবে বা কতটা হবে, সেটাও কিন্তু বড় প্রশ্ন উঠছে। এবং আজকে মাথায় রাখবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নাকি শুধুমাত্র রাজনৈতিক চাপের ফল। আমরা প্রত্যেকটা বিষয় এ টু জেড আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, এবং আজকের সেশনটা পুরো পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব এবং কোশ্চেনের সাথে আলোচনা করব। টোটাল আমি 20টা কোশ্চেন এনেছি, সেই 20টা কোশ্চেনে এক এক করে আনসার দেওয়ার আপনাদেরকে আমি চেষ্টা করব, এবং যুক্তি সহকারে, কারণ আজকের ভিডিও আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওতে মানে পদত্যাগের কারণ, সরকারের বর্তমান অবস্থান এবং ছাত্র আন্দোলনের প্রভাব, সমস্ত বিষয় এ টু জেড কিন্তু আলোচনা থাকবে। দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন আর্টিকেল কিন্তু চলে এসেছে। আর্টিকেল ছাড়া আমরা কথা বলি না, আপনারা জানেন যে আর্টিকেল কিন্তু চলে এসেছে। সবার প্রথমে যদি আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে থাকি এক এক করে সমস্ত প্রশ্নগুলো, তো দেখুন ধর্মেন্দ্র প্রধানে পদত্যাগের আসল কারণ কি, আমরা এই প্রশ্নের প্রথম আনসার দিই, এক এক করে আনসারে আসছি আমরা। বা আন্দোলনের প্রধানের আন্দোলনের মেন যুক্তি কি ছিল। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলি যে মেন যুক্তি বিষয়টাও দেখুন। দেখুন, সবার প্রথমে যে জায়গাটা ক্লিয়ার করতে হবে, প্রতিবাদকারী যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের বক্তব্য ছিল যে নিট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে ঘটনায় হয়তো ধর্মেন্দ্র প্রধান স্যার জড়িত ছিলেন না, কিন্তু তাদের বক্তব্য ছিল একজন মন্ত্রী হিসাবে তিনি কিন্তু আনসারেবল, অ্যাকাউন্টেবিলিটি এবং দায়িত্ব তার, এটা কিন্তু প্রতিবাদী আন্দোলনকারীদের মেন বক্তব্য ছিল। কারণ যদি আপনারা দেখেন ভারতের শাসন ব্যবস্থা একটা শব্দ আছে, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এই একটা শব্দ আছে, এর ওপর ভিত্তি করে কিন্তু মানে গঠিত হয়। বিষয়টা কীরকম দেখুন, কোনো এই ব্যবস্থায় কোনো মন্ত্রণালয়ে ভালো কাজ করলে সেই মন্ত্রণালয়কে কৃতিত্ব জানানো হয়, ধন্যবাদ জানানো হয় যে খুব ভালো কাজ হয়েছে, সেই কৃতিত্ব যেমন সেই মন্ত্রী পায়, ঠিক সেরকমভাবে প্রশাসনিক ব্যর্থতা বা নীতিগত ভুল বা প্রতিষ্ঠানে কোনো ত্রুটি যদি থাকে তারও দায়ভার কিন্তু সেই মন্ত্রীকেই নিতে হবে। এইটাই হচ্ছে এই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এই যে শব্দটা আছে এইটার ওপর মেন ভিত্তি। এবার দেখুন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়। সাফল্যে কৃতিত্ব কার? মন্ত্রী। ব্যর্থতা দায় কার? সেটাও মন্ত্রী। আর এই বিষয়টাকে বলা হয়ে থাকে ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি, এই বিষয়টাও কিন্তু বলা হয়ে থাকে। এবার দেখুন, অনেক সময় দেখা যায় যে অনেক প্রশাসনিক ব্যর্থতার জন্য অনেক সময় যেমন ক্ষমা চান, ঠিক আছে, আবার পদত্যাগও অনেকে করেন। কিন্তু এখানে একটা যে বিষয় আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে, নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরই কিন্তু ধর্মেন্দ্র প্রধান স্যার প্রকাশ্যে তিনি বলেছিলেন যে আমি অত্যন্ত দুঃখিত, দুঃখিত, কারণ এই বিষয়টা তদন্ত অতি অবশ্যই হবে এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য কিন্তু কড়া পদক্ষেপ তিনি নেবেন, সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন তার পদত্যাগ তিনি করেননি। এবার প্রশ্ন এইখানে হয়ে যায়, এই যখনই তিনি পদত্যাগ করেননি তখন কিন্তু এই আন্দোলনকারীরা আরও আন্দোলন তারা জোরদার করতে কিন্তু শুরু করে দেয়। প্রশ্ন হচ্ছে যে প্রাথমিকভাবে সরকারের প্রাথমিক অবস্থান কী ছিল, এই আন্দোলনের প্রাথমিক অবস্থান কী ছিল। দেখুন, সরকারের যে প্রাথমিক অবস্থান যদি দেখা যায় তাহলে দেখতে হবে সরকারের প্রথমে প্রাথমিক বক্তব্য ছিল যে ভাই সিবিআই তদন্ত কিন্তু শুরু হয়ে গেছে,
সরকার জানিয়ে দিয়েছিল। পাশাপাশি পুনরায় পরীক্ষা হবে, তা সেই পরীক্ষাও কিন্তু হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, সেটাও সরকার জানিয়েছে। এবং যারা দোষী ছিল, ঠিক আছে, বা দোষী আছে, তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে আমরা তদন্ত করছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু একটা বিষয় বারবার লক্ষণীয় হয়ে যাচ্ছিল যে সরকার প্রথম দিকে কোথাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কিন্তু কোনো আলোচনা করতে রাজি ছিলেন না। এটাই আন্দোলনকারীদের বক্তব্য ছিল। বরং সরকার বারবার দাবি করেছিল যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে যান। একটু অপেক্ষা করার জন্য সরকার বারবার বলেছিল যাকে তদন্তটা হোক। কিন্তু ততক্ষণ কি হলো, পরিস্থিতি কিভাবে বদলাতে শুরু করে দিল, কীভাবে পরিস্থিতি বদলাতে শুরু করলো, এই প্রশ্নের উত্তরটা আমি এবার দিই। দেখুন, প্রত্যেকটা দিন দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় কিন্তু উঠে গেছিল। বিভিন্ন জায়গায় ঝড় উঠছে, যন্তর মন্তরের ছাত্রছাত্রীদের বিক্ষোভ, পাশাপাশি বিভিন্ন রাজ্য মানে দেখা যাচ্ছে মিছিল, প্রতিবাদী মিছিল হচ্ছে, সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক প্রচার শুরু হয়ে গেছিল এবং বিরোধী দলগুলো ক্রমবর্ধমান চাপ দেওয়া শুরু করে দিয়েছিল। এবার প্রশ্ন হয়, পরিস্থিতি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ শুধুমাত্র একটা রাজনৈতিক ইস্যু ছিল না, বরং এটি একটি কোটি কোটি ছাত্রছাত্রী ভবিষ্যতের সঙ্গে জড়িত থাকার একটা জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। হ্যাঁ, জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। একদিকে মানে আজ সরকার জানিয়ে দিয়েছিল যে আন্দোলনকারীদের সাথে তৃতীয় দফার মিটিং হওয়ার, বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক তারই কয়েক ঘন্টার আগে ধর্মেন্দ্র প্রধানে পদত্যাগপত্র কিন্তু প্রকাশ করে দেন। পদত্যাগপত্র চলে আসে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এরই পাশাপাশি যদি আপনাদের আমি আরও কিছু তথ্য দিই, এতদিন যেটাকে অসম্ভব মনে হচ্ছিল আজ সেটা বাস্তবে ঘটেছে। কিন্তু ওনার পদত্যাগপত্র মানে তিনি ঠিক কী লিখেছেন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিয়েছেন, আর কেন তিনি বললেন যে দেশের যুব সমাজকে বিভ্রান্তির জালে ফেলে দেওয়া উচিত নয়, এবং এরই পাশাপাশি আমরা সমস্ত উত্তর এই পদত্যাগপত্রে কী কী ছিল A to Z আমরা কিন্তু আজকের এই সেশনে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে কোয়েশ্চেনগুলো দেখুন। পদত্যাগপত্র, ধর্মেন্দ্র প্রধান এই পদত্যাগপত্রে কী লেখা ছিল, কী লেখা ছিল, গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করা শুরু করি, দেখুন তাহলে এবার আসি পদত্যাগপত্র নিয়ে। ওনার পদত্যাগপত্রে মানে কথায় যারা গোটা দেশ অপেক্ষায় ছিলেন, সেই পদত্যাগপত্রে তিনি কী লিখেছিলেন, তিনি শুরু করেছিলেন মাই ইয়ং ফ্রেন্ড। হ্যাঁ, শুরু করেছিলেন আমার প্রিয় তরুণ যুবক বন্ধুরা। তিনি বলেছিলেন গত 4 দশক ধরে, হ্যাঁ, ধর্মেন্দ্র প্রধান স্যার গত 4 দশক ধরে, দশকের মানে বেশি সময় ধরে যে তিনি লিখেছেন যে আমি ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক এবং শিক্ষা সংস্কারের জন্য উৎসর্গ করে দিয়েছি, উৎসর্গ করে দিয়েছি। তিনি আরও বলেন দেশের যুব সমাজের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ পূরণে করার যে শুধুমাত্র একটা রাজনৈতিক দায়িত্ব নয়, বরং এটি একটা নৈতিক দায়িত্ব। তিনি ধর্মেন্দ্র প্রধান তিনি লিখেছেন দেশের যুব সমাজ যে স্বপ্ন পূরণ করা তার জীবনে একটা বড় অঙ্গীকার। তিনি পদত্যাগপত্রে তিনি সেই কথাটা কিন্তু উল্লেখ করেছেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে দেশ সেবা করার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল, সেই জন্যও তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে নিট বিতর্ক নিয়ে তিনি কি বলেছেন এই পদত্যাগপত্রে। নিট পেপার যে বিতর্ক সেটা নিয়ে তিনি কি বলেছেন দেখুন। চিঠিতে ধর্মেন্দ্র প্রধান পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে 3 মে যে নিট পেপার পরীক্ষা হয়েছিল সেটার মানে অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে, সেগুলো তিনি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স দিয়ে তিনি সেগুলো সংস্কার করার জন্য তিনি ব্যবস্থা নিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন ভারতে ভারত সরকার মানে অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং এরই পাশাপাশি পুনরায় পরীক্ষা যে নেওয়া হবে তার তারিখও ঘোষণা করে দেওয়া হয় এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং নিরাপদ করার উদ্যোগ তিনি নিয়েছিলেন, এটা তিনি জানিয়েছেন। এবং সবচেয়ে বড় ঘোষণা তিনি করেছিলেন যে আগামী কয়েক বছরের পরীক্ষা বড় পরিবর্তন আনা হবে, সেটাও তিনি কিন্তু তার চিঠিতে উল্লেখ করেছেন এবং সেটাও তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি এইটুকু জানিয়েছিলেন যে সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্ট, যে ব্যাংকের পরীক্ষাগুলো হয় বা এসএসসি পরীক্ষা যেগুলো হয় দেখা যায়, ঠিক আছে, সেই কম্পিউটার বেসড টেস্ট
কম্পিউটার বেসড টেস্ট তিনি স্পষ্টভাবে তিনি উল্লেখভাবে জানান যে এতদিন পরীক্ষা কীভাবে হতো, পেন অ্যান্ড পেপারে দিয়ে গোল দাগ পাকিয়ে পাকিয়ে হতো না, সেরকম থেকে কিন্তু মানুষ এখন মানে সিবিডি টেস্ট যদি পরীক্ষা না হয় তাহলে পুরো বিষয়টা কিন্তু সমস্যার সমাধান কিন্তু একটা রাস্তা পাওয়া যাবে। আর এই সিদ্ধান্ত মূল উদ্দেশ্য কী ছিল, যে যদি সিবিডি টেস্ট নেওয়া হয় তাহলে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সাথে সাথে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা বৃদ্ধি করা যাবে এবং এরই পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা যাবে, এটাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবার প্রশ্ন হয়ে যায় এখানে, যেখানে বলা হয়েছিল যে সিবিআই ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে, এক্সাম নেওয়া হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে হয়তো সিবিডি টেস্ট চালু করার পরিকল্পনা রয়েছে এবং পরীক্ষা ব্যবস্থা প্রযুক্তি ব্যবস্থাকে আরও বাড়ানো হচ্ছে, তিনি এটা জানিয়েছেন। এবং এরই পাশাপাশি 20 লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে সরকার প্রাথমিক মানে বক্তব্য কী ছিল সেই বিষয় নিয়ে তিনি কিন্তু চিঠিতে যে বিষয়টা উল্লেখ করেছেন, তার সেখানে বক্তব্য যে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল প্রায় 20 লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেটাও কিন্তু ধর্মেন্দ্র প্রধান এই বিষয়টা নিয়েও কিন্তু উল্লেখ করেছেন। 20 লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নষ্ট না হয় তিনি স্পষ্ট জানান সরকার প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থার একসঙ্গে কাজে হাত দিয়েছে এবং দ্রুত পরীক্ষা নেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি 21শে জুন পুনরায় পরীক্ষা হয়েছে এবং 16ই জুলাই পরীক্ষা ফল প্রকাশ হয়েছে এবং বহু মেধা ছাত্রছাত্রী, ঠিক আছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারা পরীক্ষায় সফল হয়েছে, তিনি এই বিষয়টাও কিন্তু চিঠির মাধ্যমে জানান। তিনি এই কথাটাও তিনি কিন্তু চিঠির মাধ্যমে পরিষ্কার জানান যে প্রথম দিন থেকে আমি আমার দায়িত্ব স্বীকার করেছি এবং আমি কখনো এই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করিনি, সেটাও কিন্তু চিঠির মাধ্যমে তিনি উল্লেখ করেছেন। এবং এরই পাশাপাশি ছাত্রদের যে বিভ্রান্ত করা হচ্ছে এই বিষয়ে তিনি কিন্তু একটা বড় মন্তব্য করেছিলেন। এখানে আসি চিঠির একটা বড় বিতর্কিত অংশ। কি অংশ? ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ ছিল যে গত কয়েকদিন ধরে দেশের কিছু দায়িত্বশীল ব্যক্তি এবং কি বিরোধী রাজনৈতিক ছাত্র দলগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তিনি পরিষ্কার লেখেন দেশের যুব সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে এবং আমাকে গভীরভাবে ব্যথিত করেছে এই বিষয়টা, যখন আমি এই পুরো বিষয়টা আমি জানতে পারলাম, পুরো ব্যথিত করেছি জানিয়েছেন তিনি। এছাড়া তিনি এটাও বলেছেন যে গত 10 দিন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত আমাকে মর্মাহত করেছে, সেটাও কিন্তু তিনি চিঠির মধ্যে উল্লেখ করেছেন। বরং বারবার যে বিষয়গুলো উঠে আসছে যে দেশের যুব সমাজ প্রকৃত শক্তি বা যুব শক্তিতেই ভারতের প্রকৃত শক্তি, এই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করেছেন এই চিঠির মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, সে প্রশ্ন হচ্ছে অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্রসঙ্গে তিনি কি লিখেছেন অ্যান্টি ন্যাশনাল ফোর্স সম্পর্কে। দেখুন, অ্যান্টি ন্যাশনাল ফোর্স সম্পর্কে ওনার বক্তব্য ছিল ক্লিয়ার, ঠিক আছে, যে চিঠি একদম শেষের দিকে ধর্মেন্দ্র প্রধান যে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত মন্তব্য করেছেন, তিনি লিখেছেন যে আমি চাই না যে দেশের যুব সমাজ কোনো একটা বিভ্রান্তির জালে আটকে পড়ুক। এরপর তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন কিছু দেশ বিরোধী শক্তি অ্যান্টি ন্যাশনাল ফোর্সের পরিস্থিতি সুযোগ নেওয়ার চেষ্টা করছিল, এটাও তিনি কিন্তু চিঠির মধ্যে উল্লেখ করেছেন। আর এই পরিস্থিতিতে দেশের ঐক্য, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থে গুরুত্ব দিয়েই তিনি কিন্তু এই পদত্যাগ করছেন বলে তিনি দাবি করেছেন এবং পদত্যাগ ঘোষণা করেছেন। অবশেষে তিনি লেখেন যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমি পদত্যাগপত্র জমা দিচ্ছি এবং আমি নরেন্দ্র মোদীকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, দেশ সেবা করার একটা সুবর্ণ সুযোগ আমাকে দিয়েছিলেন, সেটাও তিনি জানিয়েছেন। এবং চিঠি একেবারে শেষের দিকে ভগবান জগন্নাথের আশীর্বাদ কামনা করে তিনি লেখেন যে আমি ভবিষ্যতে কি লেখা ছিল যে ভবিষ্যতে মা ভারতী এবং উড়িষ্যা জনগণ এবং দেশের যুব সমাজের কাছে নিজের কাজে নিয়ে উৎসর্গ করে দেবো, এটাও তিনি কিন্তু চিঠির মধ্যে লিখেছেন। এবং এরই পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ জায়গা যে প্রশ্নটা উঠে আসছে এবার তো গেল চিঠির প্রসঙ্গ, এবার যে প্রশ্নটা উঠে আসছে কেন হঠাৎ সিদ্ধান্ত বদলালো সরকার কেন সিদ্ধান্ত বদলালো? দেখুন, ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ যখনই খবর সামনে আসে না, যন্তর মন্ত্রে মনে হচ্ছে একটা উৎসবের পরিবেশ শুরু হয়ে গেছে, উৎসবের পরিবেশ দেখা যাচ্ছে। যে ছাত্রছাত্রীরা গত কয়েকদিন ধরে
রোদ বৃষ্টি মানে উপেক্ষা করে রাস্তায় নেমে আন্দোলন করেছিল, তাদের মধ্যে একটা আনন্দে ঢেউ কিন্তু তাদের মধ্যে দেখা গেছে। এবং তাদের মধ্যে স্লোগান ওঠা শুরু হয়েছে যে ছাত্র শক্তি জিন্দাবাদ, এরই পাশাপাশি আমাদের ছাত্র আন্দোলন সফল হয়েছে, এই ধরনের স্লোগান কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু নানান ধরনের ভিডিও কিন্তু দেখা যাচ্ছে, আমরাও দেখছিলাম সেটা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার এতদিন ধরে একেবারেই অনড় ছিল, কিন্তু হঠাৎ করে যখন মানে শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র, এটা কিভাবে হয়ে গেল? এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ গত কয়েক সপ্তাহ যদি দেখেন, সরকারের অবস্থান কিন্তু একদম অনড় ছিল এবং সম্পূর্ণ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে, কাজ করছে, পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সরকারের বক্তব্য ক্লিয়ার ছিল, পদত্যাগকে কোনো প্রশ্ন কিন্তু উঠছিল না, পদত্যাগে কোনো প্রশ্ন উঠছিল না। কিন্তু আজকে হঠাৎ করে পদত্যাগ, এবং তার কিছুক্ষণ পরই কিন্তু বদলে গেল পুরো বিষয়টা। এবং পুরো বিষয়টা দেখেন, আমি মানে 1 2 3 4 করে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, রাজনৈতিক চাপ একটা বিষয়টা কি হয়েছে দেখুন। সবার প্রথমে যদি আমি আপনাদের বলি, দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে যে প্রথমেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা কারণ ছিল রাজনৈতিক চাপ। দেখুন, গত কয়েকদিন ধরে দেশের মানে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের ওপর লাগাতার চাপ সৃষ্টি করেছিল। বিশেষ করে বিরোধী নেতারা মানে সাংবাদিক বৈঠক, এবং এরই পাশাপাশি সংসদের ভেতরেও কিন্তু এবং বাইরেও কিন্তু প্রতিবাদ চলছিল। দেশ জুড়ে রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছিল এবং সামাজিক মাধ্যমে কিন্তু তীব্র সমালোচনা হচ্ছিল। এবং পরিস্থিতি এমন জায়গায় ধীরে ধীরে পৌঁছে গেছিল যেখানে বিরোধী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত সংসদ চলতে দেওয়া যাবে না, এরকম কিন্তু স্লোগান উঠছিল। এবং এরই পাশাপাশি দ্বিতীয় কারণ যদি দেখি, সংসদে বর্ষাকালীন অধিবেশন, এই বিষয়টা কি আমি আপনাদের বলি। এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণে। দেখুন, সামনেই ছিল সংসদে মানে বর্ষাকালীন অধিবেশন, আর সেই অধিবেশনে সরকারকে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার পরিকল্পনা সরকারের মধ্যে ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন যদি আরও একটা বড় আকার ধারণ করে, তাহলে পুনরায় এই অধিবেশন অচল হয়ে যেতে পারে। এবং এরই পাশাপাশি এখানেই সবথেকে বড় চ্যালেঞ্জ, একজন মন্ত্রীকে বাঁচানোর জন্য বাঁচানো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নাকি সংসদ অচল রাখা? এই প্রশ্নটাই কিন্তু সকলে কিন্তু এক এক করে চারিদিক থেকে আওয়াজ তোলা শুরু করেছে। এবং তৃতীয় কারণ যদি দেখা যায় যে দেশ জুড়ে ছাত্র আন্দোলন কি হয়েছে ব্যাপারটা, শুধু রাজনৈতিক চাপ নয়, ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত এক পেছনে মানে বড় কারণ উঠে আসছে। বিশেষ করে গত কয়েকদিনে দিল্লি, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, লখনৌ, পাটনা সব মানে দেশের বিভিন্ন জায়গায় এই ছাত্র আন্দোলন প্রতিবাদ অংশ নিয়েছে। এবং যন্ত্র মন্তরে যত দিন যাচ্ছে মানুষের ভিড় তত বাড়ছে। এবং পাশাপাশি ছাত্র সংগঠন ঘোষণা করে দিয়েছে যে রবিবার সন্ধ্যে 6টার সময় করে যে ঘোষণাটা করা হয়েছিল, দেখছিলাম 6টার পর নাকি তারা মানে মোমবাতি নিয়ে মিছিল করবে বিভিন্ন জায়গায়, সেটাও কিন্তু জানানো হয়েছিল। এরপর যে চতুর্থ কারণ যদি আমরা দেখি, জনমতের চাপ। গুরুত্বপূর্ণ কারণ এবং চতুর্থ কারণ হচ্ছে জনমতের চাপ। বিষয়টা কি, দেখুন গণতান্ত্রিক দেশে জনমতের একটা মানে গুরুত্ব অত্যন্ত বেশি। এবং এরই পাশাপাশি যখন কোটি কোটি ছাত্রছাত্রী নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই দীর্ঘদিন উপেক্ষা করা খুব কঠিন হয়ে যায়। এবং এরই পাশাপাশি দেখা যায় নিট পরীক্ষা শুধু একটা পরীক্ষা নয়, এবং এটা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যৎ। এর ফলে জনমত চাপ মানে একটা আসছিল, এটাও কিন্তু বলা হচ্ছে যে মানে বিভিন্ন এক্সপার্ট তরফ থেকে। তো এই ছিল পুরো বিষয়টা, যেটা আমি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরলাম। এবং এই বিষয়টা নিয়ে আপনাদের কি রায়, আপনাদের কি মতামত, অতি অবশ্যই আপনার রায় এবং আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন। এবং এরই পাশাপাশি আমি আপনাদের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হয়তো একটা অধ্যায়ের সমাপ্তি হলো, কিন্তু প্রশ্ন এটা হয়ে যায় যে নতুন অধ্যায়ও কিন্তু সূচনা হলো। কিন্তু এবার এখন দেখার বিষয় যে দেশে কোটি কোটি ছাত্রছাত্রী আজ উত্তর খুঁজছে যে ভবিষ্যতে কি মানে কোনো প্রশ্ন ফাঁস হবে না, পরীক্ষায় আমাদের সিস্টেম কি সত্যি বদলাবে, এই প্রশ্নটাও কিন্তু আজকের দিনে উঠে আসছে। এবং দেখুন, একটা প্রশ্ন আমি আপনাদের আবার একটা বলে দিই যে এই প্রশ্নগুলো শুধুমাত্র একটি পদত্যাগ নয়, বরং একটি বছরের নীতি,
আপনার কি মনে হয় যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি যথেষ্ট, নাকি দেশে শিক্ষা ব্যবস্থা আরও বড় পরিবর্তন প্রয়োজন? আপনার রায়, আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। আমরা অপেক্ষায় আছি আপনাদের মতামত দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ব্রেকিং আপডেট নিয়ে।